2026 সাল বছরটা শুরুই হয়েছিল দুটো বিশাল ঘটনা দিয়ে। দেখে মনে হচ্ছিল একটার সাথে আরেকটার কোনো রকম সম্পর্কই নেই। একদিকে একটা ভয়ঙ্কর আন্তর্জাতিক যুদ্ধ, আর অন্যদিকে এমন এক জাতীয় কেলেঙ্কারি যা দশকের পর দশক ধরে চাপা পড়েছিল। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই দুটো ঘটনার মধ্যে আসলেই কোনো সংযোগ আছে কিনা। দেখুন, একদিকে ছিল একটা ভূরাজনৈতিক সংকট, আমেরিকা আর ইরানের যুদ্ধ, আর ঠিক তার পাশেই আর একটা বিশাল ব্যাপার, অ্যাপস্টাইন ফাইলস। মানে প্রথম দেখায় মনে হবে কি যে এই দুটো তো একেবারেই আলাদা দুনিয়ার জিনিস। একটা হলো সত্যিকারের যুদ্ধক্ষেত্র, গোলাগুলি, সৈন্য, আর অন্যটা হলো আদালত, গোপন নথি আর কেলেঙ্কারির জগৎ। কিন্তু যদি এদের মধ্যে একটা গভীর, বেশ অস্বস্তিকর একটা সংযোগ থেকে থাকে, কি হবে যদি এই দুটো ঘটনা এমনভাবে জড়িয়ে থাকে যা আমরা হয়তো ভাবতেও পারছি না? আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু এটাই, এই দুয়ের মধ্যে আসল কানেকশনটা কোথায়? তো এই সংযোগগুলো বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ঘটনা দুটো ঠিক কখন ঘটেছিল। এরপর যে থিওরিটা সবচেয়ে বেশি শোনা যায়, মানে মনোযোগ ঘোরানোর তত্ত্ব, সেটা নিয়ে কথা বলবো। তারপর আমরা ডুব দেব এপস্টাইনের এক গোপন ইতিহাসে, যেখানে সে একজন অস্ত্র ব্যবসায়ী। এরপরে দেখব ইরান কিভাবে একটা একেবারে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে এই যুগে। আর সবশেষে ভূ রাজনীতি আর এর পেছনের ছায়া গল্পগুলো এক জায়গায় এনে পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, যুদ্ধ আর কেলেঙ্কারি। এটা কি আসলেই একটা কাকতালীয় ঘটনা? চলেন 2026 সালের শুরুর দিকে ঘটে যাওয়া এই দুটো বিশাল ঘটনার টাইমলাইনটা একটু মিলিয়ে দেখি। টাইমলাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, 30শে জানুয়ারি 2026 আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস এপস্টাইনের প্রায় 35 লাখ পাতার ফাইল পাবলিক করে দিল। আর এর ঠিক এক মাসও পার হয়নি, 28শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল একসাথে অপারেশন এপিক ফিউরি শুরু করে দিল, মানে ইরানের সাথে যুদ্ধের শুরু। ভাবুন তো, দুটো ঘটনার মধ্যে সময়ের ব্যবধানটা এতটাই কম যে যে কারো মনে প্রশ্ন জাগবে, তাই না? আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে পরের ধাপে, দ্য ডিস্ট্র্যাকশন থিওরি বা মনোযোগ সরানোর তত্ত্ব। সোজা কথায় যে তত্ত্বটা সবচেয়ে বেশি আলোচিত, এই যুদ্ধটা কি আসলে একটা চাল ছিল, একটা বিশাল রাজনৈতিক কেলেঙ্কারি থেকে সবার চোখ সরিয়ে নেওয়ার জন্য? আর এই ধারণাটা কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়েছিল। যেমন বস্টন গ্লোবের একটা রিপোর্ট দেখুন, 3রা মার্চ 2026-এর। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের সমালোচকরা বলছেন ইরানকে আক্রমণ করলেই অ্যাপস্টাইন ফাইলসের ব্যাপারটা হাওয়া হয়ে যাবে না। মানে ওয়্যাগ দ্য ডগ, এই ন্যারেটিভটা প্রায় সাথে সাথেই সামনে চলে আসে। ব্যাপারটা কিন্তু শুধু কয়েকজনের আলোচনায় সীমাবদ্ধ ছিল না। ওয়াশিংটন ডিসিতে রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের একটাই দাবি, এই যুদ্ধটা একটা সাজানো নাটক। এমনকি সিএনএনের একটা পোলে দেখা যায় ৬৬% আমেরিকান বিশ্বাস করত যে সরকার জেনে শুনে অ্যাপস্টাইন সম্পর্কিত তথ্য লুকাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রায় একই রকম কথা শোনা যাচ্ছিল তেহরানের রাস্তায়, সেখানকার বিক্ষোভেও। ওকে, তো মনোযোগ ঘোরানোর তত্ত্বটা তো গেল। এখন আমরা বর্তমান থেকে একটু পেছনে যাব, একটা অনেক গভীর ঐতিহাসিক কানেকশনের খোঁজে। আর এটাই আমাদের আলোচনার ৩ নম্বর পর্ব, এপস্টাইনের গোপন পরিচয়, একজন অস্ত্র ব্যবসায়ী। কিছু ডকুমেন্ট থেকে জানা যায়, সেই ৮০-র দশকে ইরানের সাথে তার নাকি গোপন যোগাযোগ ছিল। এই বিষয়ে এপস্টাইনেরই একজন পুরনো পার্টনার স্টিভেন হফেনবার্গ একটা বেশ বিস্ফোরক তথ্য দেন। তার মতে এপস্টাইন নাকি ৮০-র দশকের শুরুতে অস্ত্র চোরাচালান, শেল কোম্পানি খোলা আর মানি লন্ড্রিংয়ের ওপর রীতিমতো ট্রেনিং নিয়েছিলেন। এখান থেকেই কিন্তু তার এই গোপন কর্মকাণ্ডের শুরু বলে মনে করা হয়। আচ্ছা, এপস্টাইনের এই কাজগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু ১৯৮০-র দশকে ফিরে যেতে হবে। তখন কিন্তু ইরান ইরাক যুদ্ধ চলছে, আর অভিযোগটা হলো ঠিক সেই সময়েই ১৯৮৩ সাল নাগাদ এপস্টাইন ইরানের কাছে চীনের তৈরি অস্ত্র বিক্রি করা শুরু করেন। আর মনে করে দেখুন তো, এই একই সময় কিন্তু ইরান কন্ট্রা অ্যাফেয়ারমামের সে বিখ্যাত কেলেঙ্কারিটাও চলছিল, যেটাও ছিল একটা গোপন অস্ত্র বিক্রির চুক্তি। তবে অ্যাপস্টাইন কিন্তু এই খেলায় একা ছিলেন না। বলা হয় তিনি ছিলেন আরও বড় একটা গোপন নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কে আরও কারা কারা ছিল, নামগুলো দেখুন। ডগলাস লিস, বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী; আদনান খাশোগি, মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েল; আর অবশ্যই স্টিভেন হফেনবার্গ। এদের প্রত্যেকেরই অস্ত্র ব্যবসা আর গোয়েন্দা জগতে আলাদা আলাদা ভূমিকা ছিল। তাহলে মূল অভিযোগটা কি দাঁড়াচ্ছে? যে এই ডার্ক পলিটিক্সের একটা নেটওয়ার্ক ইরানের কাছে অস্ত্রশস্ত্র সাপ্লাই দিচ্ছিল। তারা চীনের সরকারি কোম্পানি নোরিনকোর মাধ্যমে এই অস্ত্র বিক্রির ব্যবস্থা করত। এই পুরো অপারেশনটাকে বলা হয়েছে একটা প্রাইভেটাইজড শ্যাডো নেটওয়ার্ক, মানে একটা বেসরকারি ছায়া সংগঠন যেটা কিনা সরকারি ইরান কন্ট্রা অপারেশনের পাশাপাশি একদম সমান্তরালভাবে চলছিল। আর এই পুরনো কাহিনীটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে অবাক করা অংশে নিয়ে আসে।
মানে আমাদের 4 নম্বর পর্বে ইরান কিভাবে এই পুরনো ইতিহাসটাকে আজকের দিনের যুদ্ধে কাজে লাগাচ্ছে, কিভাবে তেহরান এই এপস্টাইন ফাইলসকে 2026 সালের যুদ্ধের জন্য একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করল। বিশ্লেষকদের মতে ইরান একটা বিশেষ ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের কৌশল নিয়েছে, যার নাম কালচারাল ট্রোলিং। এটা কি জিনিস? এটা হলো এমন এক ধরনের সাইবার যুদ্ধ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা হয়, আর সেই কন্টেন্টগুলো সমাজের মধ্যে থাকা বিতর্কিত বিষয়গুলোকে উস্কে দেয়। মূল লক্ষ্য একটাই, শত্রুপক্ষের দেশের ভেতরেই বিভেদ তৈরি করা, তাদের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া। তো এই কালচারাল ট্রোলিং আসলে কাজ করে কিভাবে? এর কয়েকটা ধাপ আছে। প্রথমত, এপস্টাইন ফাইলস থেকে সবচাইতে বিতর্কিত তথ্যগুলো খুঁজে বের করা হয়। এরপর এআই ব্যবহার করে এমন সব মজাদার বা আকর্ষণীয় কন্টেন্ট বানানো হয়, যেমন ধরুন লেগো অ্যানিমেশন বা র্যাপ ভিডিও। আর সবশেষে এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়। উদ্দেশ্য আমেরিকার জনগণের মধ্যে রাগ আর বিভেদ বাড়িয়ে তোলা। এর স্ট্র্যাটেজিক গোল বা চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল একদিকে যেমন সামরিক সংকট চলছে, ঠিক তেমনি দেশের ভেতরেও একটা বড়সড় রাজনৈতিক সংকট তৈরি করা। এতে করে মার্কিন সরকারের ওপর এমন চাপ তৈরি হবে যে তারা যুদ্ধ থামাতে বাধ্য হবে। মানে যুদ্ধটা শুধু আর যুদ্ধক্ষেত্রে হচ্ছে না, হচ্ছে দেশের ভেতরেও। বেশ, এবার আমরা সব সুতোগুলোকে এক জায়গায় আনব। আমাদের আলোচনার একেবারে শেষ পর্ব, ভূরাজনীতি আর তার পেছনের ছায়াগল্পগুলো। এখানে আমরা দেখব যুদ্ধের জন্য সরকারিভাবে যে কারণগুলো দেখানো হচ্ছে, তার পাশে গোপন বা আড়ালের ব্যাখ্যাগুলো কি বলছে। এখানে পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা। একদিকে যুদ্ধের সরকারি ভাষ্য, বলা হচ্ছে এই যুদ্ধটা ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শুরু হয়েছে, ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছিল, তার জবাবে এটা করা হচ্ছে, আর মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণু বোমা বানানো থেকে আটকানো। আর ঠিক তার উল্টো দিকে আছে ছায়া গল্পগুলো। বলা হচ্ছে এটা আসলে এপস্টাইন ফাইলস থেকে মনোযোগ সরানোর একটা চাল, অথবা সেই পুরনো অস্ত্র ব্যবসার জট থেকে তৈরি হওয়া কোনো সমস্যা, কিংবা নিজেদের সুবিধামতো পরিস্থিতি তৈরি করার জন্য ইরানের চালানো তথ্যযুদ্ধ। এই সব কিছুকে এক করলে যা বোঝা যায় তা হল 2026 সালের এই যুদ্ধটা শুধু বন্দুক কামানের লড়াই নয়, বরং এটা যেন সেই শ্যাডো নেটওয়ার্ক বা ছায়া জোটগুলোরই একটা বাস্তব রূপ, যাদের কথা এপস্টাইন ফাইলসে লেখা আছে, আর যারা কিনা দশকের পর দশক ধরে পর্দার আড়ালে ছিল। সবশেষে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? এই আধুনিক যুগে আসল যুদ্ধক্ষেত্রটা ঠিক কোথায়? সেটা কি সত্যিকারের রণক্ষেত্রে, নাকি আমাদের তথ্যের দুনিয়ায়, আমাদের মনোযোগ আর আমাদের ভাবনা চিন্তার ভেতরে?